ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। ভুলে যাবো, এটা আপনি কি করতেছে? তাই তো, আমি তো ভুলেই গেছিলাম যে তোরা তোদের সিদ্ধান্তে চলিস। চারিদিকে এত ঝামেলা, মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যায় কাজল। ও কিন্তু খুব ভালো নাচতে পারে, গাইতেও পারে। বাহ, তো খুবই ভালো, দেখতেও সুইট আছে। নিজের দোষটা খুঁজে বের করা খুব কঠিন। যারা খুব বেশি চালাক না, তারা এই কাজটি করে। নিজের দোষটা ঢেকে রেখে অন্যের দোষটাকে দেখে। এটা আপনি একদম ঠিক বলেছেন। এই একটা ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। ওই যে মা দেখেন, চলে এসে আপনার ছেলে। এখন জিজ্ঞেস করেন যে ও কোথায় গিয়েছিল, একটু আহ্লাদ করে খাইয়ে দেন, তারপর না হয় আমাকে এই বড় বড় লেকচারগুলো দিয়ে। লেকচার দিলে যদি তোমার কোনো লাভ হতো তাহলে সত্যিই দিতাম। মাঝে মাঝে আসলে আমার মনে হয় আমি খুব বোকা, কেন এইসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলছি। আমি রুচি হারিয়ে ফেলি। আমিও হারিয়ে ফেলি, ব্যাপার না। দেখেন কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে করায়। খোকন দাঁড়া। কোথায় গিয়েছিলি তুই? আমি একটু বাইরে গেছিলাম। কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি? এত বড় একটা ঘটনা ঘটার পরেও তোর শিক্ষা হয়নি? এই শরীরে কেউ বাইরে যায়, একটাবার ভাবলি না সবাই কিরকম চিন্তা করবে? গেছিস ভালো কথা, আমাকে জানিয়ে যেতে পারতি। তোর জন্য আর কত অপমান সহ্য করতে হবে? মা, আমি জানাতাম ঘরে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। আর যখন বের হচ্ছিলাম তুমি তো ওয়াশরুমে ছিলে, তাই আর সেজন্য না জানিয়ে চলে গেলি। একটা বিপদ হলে কি হতো? আচ্ছা আমাকে ঠিক করে বলতো, তুই কি চাস? তোকে কতবার বলেছি এইসব রাজনীতি আমাদের জন্য না। এর আগের বার ইমতিয়াজ তোকে ছাড়িয়ে নিয়ে এসছে, আরেকবার যদি কোনো একটা ঘটনা ঘটে তখন তো বিপদে পড়বি। কেউ তোকে ছাড়াতে যেতে পারবে না, তোর বাবা তো এসবের মধ্যে জড়াবেন না। তার চেয়েও বড় কথা, উনি অনেক বেশি কষ্ট পাবেন। এটা বুঝিস নাকি বুঝিস না? মা, আমি চাই না আমার কোনো কারণে তোমরা কষ্ট পাও। ঘরে থাকতে ভাল লাগছিল না, তাই একটু বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য। আর বের হতে কাজলের সাথে দেখা হয়ে গেল, তাই মহল্লায়। সরি মা, ভুল হয়ে গেছে। সরি বলবি না। উল্টাপাল্টা আচরণ করার পরে সরি বলার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। শোন, একদম সুস্থ হওয়ার আগে যদি একটিবারের জন্য বাইরে যাস, আমি বাসা ছেড়ে চলে যাব। আমার এই যন্ত্রণা আর ভালো লাগছে না। এখন যা, ঘরে যা, গিয়ে বিশ্রাম কর। কিছু খাবি? একবারে ভাত খেয়ে ওষুধ খেয়ে নেব। আমার ঘরে গিয়ে শুয়ে থাক, আমি রান্না বসে আসছি।
আসলে একটা কথা বলার জন্য আসছিলাম। মানে আপনি যদি খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে আমি পরে এসে কথা বলবো। মানে আমি একটা কথা বলতাম আর কি। হ্যাঁ মানে প্রজেক্ট রিলেটেড কথা নাকি অন্য কোনো কথা? ভাই, সব সময় কি প্রজেক্ট নিয়ে কথা টথা বলতে হবে, ফাইল নিয়ে কথা বলতে হবে? আমি কি এমনিতেই আসতে পারি না মানে অন্য কোনো বিষয়ে কথা বলার জন্য? না, সেটা তো আসতেই পারেন, কিন্তু এটা তো অফিস, অফিস হলো কাজের জায়গা। আমাদের জন্য তো কাজটাই মুখ্য। আর এতগুলো প্রজেক্ট চলছে আমাদের, দিন শেষে প্রজেক্টটা যেন সাকসেসফুল হয় সেটাই তো আমাদের মিশন। হ্যাঁ, এই যে কাজ টাজ তো থাকবেই, তাই না? এটা তো করে যেতেই হবে, কিন্তু এর বাইরেও তো আসলে কথা থাকতে পারে, পারে না? আমি আসলে খুব অনুতপ্ত। কোন বিষয়? ওই যে ওই দিন অফিসে আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে এরকম সবার সামনে কথা বলে ফেলেছি, আমি খুবই সরি আসলে এর জন্য। আপনার সাথে কথা বলে আমার মোটামুটি একদম শিক্ষা হয়ে গেছে। কিরকম শিক্ষা? আসলে কারোর সাথে না ইমোশনটা শেয়ার করতে হয় না। আমি যে কোন ফাঁকে কোন ভুলে আপনার সাথে শেয়ার করে ফেলেছি, আপনি আবার সেটাকে একদম অতিরিক্ত মাত্রায় নিয়ে গেছেন। অতিরিক্ত? আমি কিরকম অতিরিক্ত? মানে অতিরিক্ত মানে আপনাকে দেখলেই আমার এখন নিজেকে অপরাধী বলে মনে হয়। মানে একটা গোপন অপরাধ, সেটাকে একদম পাবলিকলি ছড়াই দিলেন। ভাইয়া, আপনি এইভাবে কথাগুলো আমাকে বলতে পারলেন? আপনি আজকের পর থেকে কাজ সম্পর্কিত কথা ছাড়া অন্য একটা শব্দ আমাকে বলবেন না। ঠিক আছে, আমি প্রমিস করলাম যে আমি আপনার সাথে শুধু অফিস সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলবো, আর অন্য কোনো বিষয় নিয়ে জিজ্ঞেসও করব না, কথাও বলবো না। প্রমিস। সব সময় অফিস সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলবো। জি, আসছি। বোমা, মা? তুমি কি চুলায় কিছু বসাবে? চুলাটা কি খালি? হ্যাঁ, চুলা খালি মা। তোমার শ্বশুরের জন্য একটু চা বসাবো। ওনার শরীরটা একটু খারাপই, ওই ওয়াশরুমে গিয়ে বমি করলো, এখন পানি দিলাম, তো একটু চা দিই। মা, বমি করা তো ভালো লক্ষণ না। আমার তো মনে হয় বাবাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। বাবার কি আবারও প্রেশার বাড়ছে কমছে? প্রেশার ফ্ল্যাকচুয়েট করলে অনেক সময় এরকম স্ট্রোক হয়ে যায় মা, এখন খুব হচ্ছে এরকম স্ট্রোক। আর বাবা যেভাবে দৌড়াদৌড়ি করে এই পসিবিলিটি তো আরো বেশি। বাবাকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত মা। বৌমা, এত চিন্তার কিছু হয়নি, তুমি তো অনেক দূর ভেবে ফেলেছো, এখন একটু ভালোই লাগছে। মা, আপনি ভাবেননি দেখেই তো আমি ভাবলাম। ভুল হয়েছে না? আরে না, ভুল করবে কেন? একটু বেশি ভেবে ফেলেছো, এত ভাববার দরকার নেই। আমি বলি কি মা, তোমার ভাবনাটা যত সীমাবদ্ধ রাখবে জীবনটা তত সহজ হবে। এই যে আমাকে দেখো, সারাটা জীবন রান্নাঘর, সংসার, সন্তান, আমার শোবার ঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এর মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহ আমাকে কত ভালো রেখেছে। আমি বলি কি, তুমিও তোমার সন্তান, সংসার, পরিবারের মধ্যে চিন্তাটাকে সীমাবদ্ধ রাখো, দেখবে জীবনটা অনেক সুন্দর হবে। ঠিক বলেছেন মা, আমার মাও আমাকে এরকম বলেছে। তোমার মা কি বলেন? আমার মা বলেছে, নিজের চিন্তায় রাজা, পরের চিন্তায় প্রজা। তো এখন থেকে শুধু আমি নিজেকে নিয়েই চিন্তা করব,
অন্য কি নিয়ে চিন্তা করে কি লাভ, বরঞ্চ আমি রাজা হয়ে থাকি। তোমার মা কি বোঝাতে চেয়েছেন আমি তো জানি না, আর তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমাদের ভাবনার সাথে আমাদের মিল নেই। আমি শুধু এটুকু জানি, যদি তোমার চিন্তাটা সুন্দর হয় তাহলে তুমি নিজেও বড় হবে, আর তুমি অন্য কাউকে ছোট করে নিজে তো বড় হবে না মা। মা আমি কখন বা কিভাবে আপনাদের ছোট করলাম একটু বলবেন? বরঞ্চ আপনারা প্রতিনিয়ত আমাকে ছোট করে যান। মানে আমি জানি না আমি কেন এই বাসায় এত অপমান সহ্য করে আছি। আমার তো ধারণা আমার জায়গায় অন্য কেউ থাকলে এই বাসায় থাকতোই না। শুধুমাত্র আমি আপনার ছেলেকে ভালোবাসি বলে এই বাসার বউ হয়ে এসেছি, নাইলে আমারও এই বাসায় থাকার কোনো ইচ্ছা ছিল না, আমি নিজেই চলে যেতাম এই বাসা থেকে। এত অপমান কেউ কখনো করতে পারে না। লাবণ্য, সব কিছু তুমি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছ কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে সব দোষ আমাদের, তোমার কোনো দোষ নেই। এই যে তোমাকে অপমান করেছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটা তো এমনি এমনি করেনি, তোমার আচরণের জন্যে। কেউ কি এমনি এমনি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, তোমার শ্বশুরকে চাটা বানিয়ে দিই। সবাই আমরা ভালো আছি তো? জি। আচ্ছা শোনো, আজকে আমাদের নতুন কিছু অতিথি আসবে, আমরা তাদের সামনে একদম শান্তশিষ্টভাবে থাকবো, ঠিক আছে? আমরা কেউ দুষ্টামি করবো না, ঠিক আছে? আমরা তাহলে সবাই কি অবস্থা বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? ভালো? আচ্ছা, আমরা সারাদিন তো অনেক কাজ করি, অনেক পরিশ্রম করি, কিন্তু আমাদের পড়ালেখাটাও ঠিকঠাক মতো করতে হবে, মনে থাকবে? Good. তোমরা পরিশ্রম করো, এটা আসলে আমাদের কাছে খুব খারাপ লাগে, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আমাদের তো ক্লাস মাত্র 3 দিন হয়, আর আমরা ক্লাস করছি সন্ধ্যার পরে। এই যে কষ্টটা কিন্তু এখন যে করছি, এটা রেজাল্ট কিন্তু আমরা ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট পাবো, বুঝতে পেরেছো সবাই? বড় হয়ে কি মানুষ হতে হবে না? ভালো মানুষ হতে হবে। তাই শুধু পরিশ্রম, খেলাধুলা, দুষ্টামি করলেই হবে না, পড়াশোনাটাও করতে হবে, আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর শোনো, তোমাদের জন্য আগামী সপ্তাহে কি আসছে? নতুন বই আসছে, তোমরা সবাই নতুন বই উপহার পাবে। হাততালি দেই। আর আফসার সাহেব, সামনে ঈদ আসছে না? ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য কি থাকছে? নতুন জামা। বলতে হবে তাদের, হ্যাঁ। তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকছে। সবাই পাচ্ছ নতুন জামা কাপড়। নতুন জামা কাপড় পরে আমরা কি করব? নামাজে যাব, বাবা মাকে সালাম করব, তারপরে সবাই মিলে গল্প গুজব করব, খেলাধুলা করব। কি মজা হবে না? হাততালি। সাবিনা, আপনি আজকে বাচ্চাদের খাতার এই পেন্সিলগুলো দেওয়ার ব্যবস্থা করে ফেলুন। ওকে ভাইয়া। আচ্ছা, তোমরা সবাই আসো, তোমাদের সাথে একটা ছবি তুলতে চাই আমরা সবাই। আসো আসো আসো।
আমি কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছি খোকনকে সাবধান করার জন্য। ওর নামে থানায় অনেকগুলো কমপ্লেন এসছে। আমার একটা বিষয় মাথায় আসছে না, ও কেন বিষয়টা বুঝতে পারছে না। দেখো বাবা, আমি আসলে এখন কি যে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। পুরো বিষয়টা নিয়ে তোমার স্যার খুবই মন খারাপ করেছে। আমি কোনোভাবেই ওনাকে বোঝাতে পারছি না। তুমি কি ওনার সাথে একটাবার কথা বলবে? আন্টি, আমি তো স্যারের সাথে কথা বলার জন্য বাসায় আসছি, না হলে এতক্ষণ খোকন হয়তো হাজতে থাকতো। কিন্তু এটাও আমি বুঝতে পারছি যে স্যারের সাথে যদি আমি সরাসরি কথাটা বলি, স্যার ভীষণ কষ্ট পাবে, মন খারাপ করবেন। আমি না আসলে এখন কি বলা উচিত কি বলা উচিত না এটা বুঝতে পারছি না। তোমার স্যার সারাটা জীবন আত্মসম্মান নিয়ে চলেছেন, মানে এটা ছাড়া আমাদের আর কিছু নেই। কিন্তু আমি জানি তুমি আমাকে যা যা বলেছো আমি বুঝতেও পারছি, কিন্তু আমি তারপরও জিজ্ঞেস করছি, খোকনের বিরুদ্ধে যেসব কমপ্লেন সেগুলো কি আসলেও সত্যি ঠিক? আন্টি, জি, পুরোপুরি সঠিক। আসলে খোকন যেভাবে পলিটিক্সের সাথে ইনভলভ হয়ে গেছে, সেখান থেকেই আসলে কমপ্লেনগুলো আসা। ওই কারণেই বারবার হচ্ছে থানায় কমপ্লেনগুলো আসছে। আমি কিছু তোমাকে বলবো আমি জানি না বাবা। এমনি সাংসারিক এত ধরনের ঝামেলা, তার মধ্যে খোকনের বিষয়টা একদম সবকিছু ওলটপালট করে দিয়েছে। বিশ্বাস করো, যখন আমি আর তোমার স্যার একদম শূন্য হাতে জীবনটা শুরু করি, আমাদের মধ্যে না এক ধরনের প্রশান্তি ছিল। আর আস্তে আস্তে যত সময় গেছে, সংসার যত বড় হয়েছে, ততই এক ধরনের শূন্যতা, মানে একটা হাহাকার। এদিক ঠিক করি তো আরেক দিক, মানে আমি জানি না তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি, আমি বুঝতে পেরেছি। তাছাড়া স্যারকেও তো আমি চিনি। আন্টি, আসলে আমি আইনের লোক, অনেক কিছুই আছে যা আমি সরাসরি করতে পারি না। বুঝিনি তো ব্যাপারটা। হ্যাঁ বুঝি বাবা। আন্টি, তাইলে স্যারকে বিষয়টা আপনিই বলেন। স্যারের সামনাসামনি আর হতে চাচ্ছি না আমি। আরেকটা কথা, খোকন বাসায় আসলে আমার সাথে দেখা করতে বলবেন, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে বাবা, আমি খোকন আসলে তোমার সাথে দেখা করতে বলবো। আজকে উঠি আন্টি। খোকন আসসালামু আলাইকুম। আসলে তোমার সাথে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। বার্টল্ড ব্রেক্টের কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল যে সমাজের যে কোনো অসঙ্গতি সে খুব স্যাটায়ার করে প্রেজেন্ট করতে পারত। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ত্রিবেণী অপেরা, এই প্রোডাকশনটি দেখো একেবারে আমরা যেই লেভেলে। আচ্ছা, তুমি এখন যাও, পরে কথা বলছি। কেমন আছেন তিমিদা? আমি তো সবসময় ফুরফুরা ভালো আছি। তুমি কেমন আছো? আগের মতোই। তোমাকে কেমন জানি হতাশ দেখাচ্ছে, কি হয়েছে বলবো? কই না তো, আমি এত সহজে হতাশ হই না, তবে মাঝে মাঝে মন খারাপ হয়, সেটাকে আসলে ঠিক হতাশ বলা যাবে না। আমি আসলে সরি, লাস্ট কিছুদিন ধরে আমি রিহার্সেলে আসতে পারছি না, বাসা অসম্ভব ঝামেলা চলছে। তো ঝামেলা? কিসের ঝামেলা? মানে থিয়েটার নিয়ে ঝামেলা? সেটা তো আছেই, তারপর পারিবারিক আরও বিভিন্ন বিষয় তো থাকেই। যাই হোক, বাদ দিন তিমিদা। যাবনি, তুমি থিয়েটারটা ছেড়ো না, আমার বিশ্বাস তুমি ভালো করবে।
রঙনের আভায় রক্তকরবী ফুলে তুমি চঞ্চল হয়ে, তুমি সুদূরের পিয়াসী। আমি ছাড়তে চাই না, কিন্তু মাঝে মাঝে এমন সব পরিস্থিতি আসে, আমার মনে হয় আমি নিজেকে সব কিছু থেকে দূরে নিয়ে চলে যাই, সব কিছু থেকে দূরে থাকি। তখন আমি ভাবি যে এই থিয়েটারটা কি দিতে পারবে, আমাকে সুন্দর দিন কি দেখাতে পারবে, আমি কি পারবো? আর এই থিয়েটারের শেষ কোথায়? এ সংশয় হোক সংকোচ নিবারণের কারণ। আমার চোখ কখনো ভুল করে না। তুমি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। দাদা, আপনার কথার উপর ভরসা করেই তো এগোচ্ছি। মানুষ তার স্বপ্নের সমান বড়, কর্মের মতো সুন্দর। তার চেষ্টাই তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবে। দেখো, শোয়ের পরে তোমাকে সবাই সম্মান করবে, তোমার বাসায় তোমার আলাদা মূল্যায়ন হবে, তখন আর কোনো বাধাই থাকবে না। আমার বাসা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। ধারণা থাকলে আপনি কথাটা বলতেন না, আর খোকনকেও বলতেন না আমি থিয়েটার করি। আপনাকে ভালো মানুষ আমি জানি, কিন্তু আপনি যে এত বোকা সেটা জানতাম না। ভাইয়া, ওরা কিন্তু রেডি আছে এবং আমি ওদের সাথে কথা বলে রেখেছি। আমি যে কোনো মুহূর্তে ফোন দিলে ওরা সেখানে চলে যেতে পারবে এবং স্বাস্থ্য বিষয়ক ওরা কথা বলতে পারবে। বাহ, এই হলো থিয়েটারের শিক্ষা। স্যার, আমরা কিন্তু আপনাকে অনেক মিস করব। রেবেকা, এই মিস করব এই কথাটা তোমার আগে কেউ কখনো বলেনি। যাক, ভালোই হলো, অন্তত মিস তো করবে।